আমরা মিমের নেতা হিসাবে আপনাকে চিনতাম, আপনি নদিয়া জেলার প্রেসিডেন্ট ছিলেন, হঠাৎ করে দল ছেড়ে নির্দলে কেন দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন? মিম কারা? এই কালীগঞ্জে মিম কারা? কালীগঞ্জে মিম কে? মিম তো আমরাই। দেখুন, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি মানুষের দাবি নিয়ে। দেখুন, আমাদের 5 দফা দাবির প্রথম দাবিটা হচ্ছে যে কালীগঞ্জে একটি সুগার মিল আছে, সেটা 2011 সাল থেকে পুরোপুরি বন্ধ। এটা আমরা চাইছি খুলুক আবার। আমাদের দ্বিতীয় দাবি কাটোয়া বল্লভপাড়া ব্রিজ, সেটা আমাদের দ্বিতীয় দাবি যে ওখানে একটা ব্রিজ হোক। তৃতীয় দাবি হচ্ছে জোরানপুর বলে এখানে একটি মফস্বল টাউন আছে, যেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে প্রায় 35 বছর ধরে, সেটা অকেজো। আমরা চাইছি হসপিটালটা ফুললি ফাংশনাল হোক। চতুর্থ দাবি আমাদের কালীগঞ্জের 3 লক্ষ মানুষের জন্য আমরা একটা চাইছি মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেখানে আইসিইউ বেড থাকবে। আর পঞ্চম দাবি আমাদের কালীগঞ্জ খেলাধুলার জন্য যথেষ্ট স্বনামধন্য। বড় বড় ফুটবলারকে আমরা দেখেছি কালীগঞ্জে মাঠে খেলতে, সেই খেলা কিন্তু পুরোপুরি আজ বন্ধ। আমাদের এটা পঞ্চম দাবি। যে কোনো লড়াই কঠিন, আপনাদেরকে বলবো উন্নতির জন্য ভোট দিন। বিধানসভার নির্বাচনটা কিন্তু পঞ্চায়েত বা বুথের নির্বাচন নয়। বিধানসভা হচ্ছে আপনার জন্য যে আপনার দরকারকে আর্টিকুলেট করতে পারবে বিধানসভাতে, মানে সঠিকভাবে গুছিয়ে বলতে পারবে, কমিউনিকেট করতে পারবে সারা পশ্চিমবঙ্গে আপনাদের দাবিকে। আমার মনে হয় আই এম দ্য বেস্ট, আমি সব থেকে ভালো এই মুহূর্তে কালীগঞ্জে আপনাদের কজকে রিপ্রেজেন্ট করা বিধানসভাতে, বা আমি মনে করি এবং আমার পূর্ণ বিশ্বাস যে কালীগঞ্জের মানুষ আমার সাথে থাকবে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের যিনি নির্দল প্রার্থী অরিক আখের, প্রথমে আপনাকে জিআইতে স্বাগত। আসসালামু আলাইকুম, এবং আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে উপনির্বাচনের সময় আমরা দেখেছিলাম যিনি আলিফা আহমেদ, তিনি জয়লাভ করার পরেই কয়েক দিনের মধ্যেই আবার নির্বাচন হচ্ছে, মানে কয়েক মাস যদি বলা যায়, কয়েক মাস পরেই। সেক্ষেত্রে বিগত দিনের যিনি বিধায়ক ছিলেন তিনি আবারও প্রার্থী হয়েছেন, তার বিরুদ্ধে আপনি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কি মনে হচ্ছে কতটা লড়াই দিতে পারবেন? দেখুন, আমি প্রতিদ্বন্দ্বিতা করছি মানুষের দাবি নিয়ে। কালীগঞ্জের 5 দফা দাবি নিয়ে আমরা 7-8 মাস ধরে কাজ করছি। কালীগঞ্জের কিছু ক্রনিক ইস্যু আছে, মানে কিছু অনেক পুরনো ইস্যু আছে। ওনার বাবা 2বার এমএলএ ছিলেন, তার আগে ওনার বাবার এই টার্মের আগে একজন কংগ্রেসের এমএলএ ছিলেন, সে তো আবার বহিরাগত এমএলএ। এই 15 বছরে সেই ইস্যুগুলোর ওপর এতটুকু কাজ হয়নি। আমার মনে হয় বা আমি মনে করি এবং আমার পূর্ণ বিশ্বাস যে কালীগঞ্জের মানুষ আমার সাথে থাকবে, কারণ কালীগঞ্জের মানুষের এই ইস্যুগুলো অত্যন্ত মানে মনে লাগা মতো ইস্যু, যে ইস্যুগুলো তারা প্রত্যেক দিন ফেস করে। নতুন যিনি বিধায়ক হয়েছিলেন উপনির্বাচনে আলিফা আহমেদ, তিনি পাড়ায় পাড়ায় যাচ্ছেন এখন ভোট প্রচারে, আর তিনি বলছেন যে আমি তো অল্প দিন সময় পেয়েছি, কাজ করতে পারিনি, আমরা কাজ করব, আপনার আরেকবার সুযোগ দিন। তিনি মানুষের কাছে সুযোগ চাইছেন। সেখানে দাঁড়িয়ে আপনি মানুষের কাছে কি বলবেন, বা তার এগেনস্টে দাঁড়িয়ে আপনি কি ভাবছেন? দেখুন, উনি এটা ওনার প্রথম টার্ম অ্যাজ এ বিধায়ক হতে পারে, কিন্তু এর আগেও প্রবাবলি উনি জেলা পরিষদে উনি জিতেছিলেন। 5 বছর জেলা পরিষদের মেম্বার হিসেবে এই কালীগঞ্জ বিধানসভাতেই কাজ করেছিলেন, এবং সেই 5 বছরে যদি খতিয়ান উনি তুলে ধরতে পারেন তাহলে মানুষের কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে উনি কী করেছেন। আর আমার কথা হচ্ছে যে আমি যেটা ওনার সম্পর্কে বলতে চাই, উনি 7 মাস আগে বিধায়ক হয়েছেন, কিন্তু এই 7 মাসে ওনাকে বিধানসভায় একবারও কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এবং আমরা চাঁদঘর সভা থেকে এটা শুনতে, এবং ওটা উনি ওর ইউটিউব ভিডিওতে বলেছেন যে উনি আজ পর্যন্ত কিন্তু কালীগঞ্জের বিধানসভাতে কথা বলার সুযোগ পাননি। এটা আমরা শোনার পর আমার মনে হলো এটা ওনার ওপরও ইনজাস্টিস, তার থেকেও বেশি ইনজাস্টিস আমাদের কালীগঞ্জের মানুষদের ওপর। তো আমি চাঁদঘরের ওই সভা থেকে বললাম যে উনি আজ পর্যন্ত বিধানসভাতে কথা বলার সুযোগ পাননি, তারপরে উনি সুযোগ পেয়েছেন, ওনার পার্টি ওনাকে সুযোগ দিয়েছে একবার কথা বলার জন্য, কিন্তু সেখানে উনি কি কথা বলেছেন তার কোনো ভিডিও কিন্তু পাবলিশ হয়নি। আমার একটাই কথা আপনাকে বলতে চাই, যেই মানুষ নিজের জন্য নিজের দাবি যে বিধানসভায় আমাকে কথা বলতে হবে সেই দাবিটা আদায় করতে না পারে, সে মানুষ এই কালীগঞ্জের মানুষের জন্য কি করে দাবি আদায় করবে? আপনি বারবার বলছেন যে আমার 5 দফা দাবি নিয়ে, মানুষের দাবি নিয়ে কাজ করছি। 5 দফা দাবিটা কি চাইছেন আপনারা? দেখুন, আমাদের 5 দফা দাবির প্রথম দাবিটা হচ্ছে যে কালীগঞ্জে একটি সুগার মিল আছে। আপনি জানেন ওই পলাশী একটি ঐতিহাসিক স্থান, সেই পলাশীতে একটি সুগার মিল আছে, এবং এই সুগার মিলটা বিশাল সুগার মিল, পশ্চিমবঙ্গের প্রথম সুগার মিল, মনে হয় একটাই সুগার মিল। আপনি হয়তো বিশ্বাস করবেন না, প্রায় 9 লক্ষ বিঘা জমি আছে এই সুগার মিলের আন্ডারে।
এই সুগার মিলটা 2011 সাল থেকে বন্ধ। এই সুগার মিলটা ছিল কালীগঞ্জের হৃৎপিণ্ড, শুধু আমাদের নয়, এই আশেপাশের সমস্ত মানে বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া এবং আশেপাশের 3টে বিধানসভা, রেজিনগর, কালীগঞ্জ এবং ওদিকে আপনার ভরতপুর, সেই সঙ্গে আশেপাশের কেতুগ্রামও বলতে পারেন। এই বিধানসভার মানুষদের হৃৎপিণ্ড ছিল এই সুগার মিল। সুগার মিলকে ঘিরে এদের সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটিস ছিল। এখানে মানুষজন যে চাকরি করতো তাদের স্যালারি শুনলে আজকের দিনেও আপনি অবাক হয়ে যাবেন। তখন অনেক মানুষ স্কুল মাস্টারি ছেড়ে কিন্তু এই সুগার মিলে কাজ করেছে। এবং এই সুগার মিলেরকে কেন্দ্র করে যে আরও 10-15টা ইন্ডাস্ট্রি বা 20-25টা ইন্ডাস্ট্রি ছিল, সেটা কিন্তু একটা বিশাল পরিমাণ ইকোনমিক অ্যাক্টিভিটি দিত। সেটা 2011 সাল থেকে পুরোপুরি বন্ধ। এটা আমরা চাইছি খুলুক আবার। আমাদের দ্বিতীয় দাবি কাটোয়া বল্লভপাড়া ব্রিজ। আপনি হয়তো শুনবেন যে সে কিছুদিন আগেই 26শে মার্চ আকাশ বলে একজন 16 বছরের কিশোর খেয়া পারাপার করতে গিয়ে পড়ে ডুবে মারা গেল। এবং এটা একটা দুটো ঘটনা নয়, এটা বারবার ঘটেছে। তো এই যে খেয়া পারাপার বা ওপারে কাটোয়া, এপারে কিন্তু আমাদের বল্লভপাড়া, এবং এটা হচ্ছে নদিয়া এবং বর্ধমানের একটা সংযোগস্থল। এবং আমাদের কালীগঞ্জের প্রচুর যারা কৃষক, তারা যে সবজি বানায়, সবজি উৎপাদন করে, সেই সবজিটা কিন্তু বেচে গিয়ে কাটোয়ার বাজারে, এবং যাতায়াতে 300 টাকা করে দিতে হয় ফেরিঘাটে। তাহলে তার যদি 1000 টাকা প্রফিট হয়, সেই প্রফিট থেকে 300 টাকা তাকে ফেরিঘাটে দিয়ে দিতে হচ্ছে। তা আমাদের দাবি শুধু তাই নয়, আপনার কাটোয়া একটা মহকুমা শহর হওয়ার কারণে ভালো হসপিটাল আছে, ভালো স্কুল আছে। সেই ভালো স্কুল এবং হসপিটালের ফ্যাসিলিটিটা কালীগঞ্জের মানুষ নিতে চায়, এবং তার পথে একটাই বাধা, এই খেয়া পারাপার। কারণ আজকে সায়নের আকাশের মৃত্যুর পরে কতজন বাপ মা আর ওইখানে আপনার খেয়া পারাপার করে বাচ্চা পাঠাবে? সেটা আমাদের দ্বিতীয় দাবি, যে ওখানে একটা ব্রিজ হোক। তৃতীয় দাবি হচ্ছে জোরানপুর বলে এখানে একটি মফস্বল টাউন আছে, যেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে, প্রায় 35 বছর ধরে সেটা অকেজো। এবং ওই জায়গা থেকে মানুষের আমাদের এই আশেপাশে হসপিটাল আছে মিনিমাম 30-35 লাগবে, এবং ওখানে রাসেল ভাইবারেরও খুব উপদ্রব। আর ওখানে ওই হসপিটালে কিন্তু অ্যান্টিভেনাম নেই। আমরা চাইছি হসপিটালটা ফুললি ফাংশনাল হোক। আজকে ভারতবর্ষের তো সেই অবস্থা নেই 90 সালের মতো, যখন ভারতবর্ষের নুন আনতে পান্তা ফেরার মতো অবস্থা হতো। আজকে ভারতবর্ষ পৃথিবীর 3য় বৃহত্তম ইকোনমি। আজ ভারতবর্ষ যদি পৃথিবীর 3য় বৃহত্তম ইকোনমি হয়, তাহলে কালীগঞ্জের মানুষ সেই সুবিধাটা কেন নেবে না, তাই না? চতুর্থ দাবি, আমাদের কালীগঞ্জের 3 লক্ষ মানুষের জন্য আমরা একটা চাইছি মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেখানে আইসিইউ বেড থাকবে। এই প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি করোনার সময়। করোনার সময় আমাদের বন্ধুদের, আমার একজন বন্ধু, সে কিন্তু আইসিইউ বেডের প্রয়োজন ছিল, খুব কষ্ট হয়েছে আমাদের সেই আইসিইউ বেড পেতে। তা আমরা চাইছি এখানে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল হোক, উইথ 20 to 25 বা 15-25, যা সরকার ডিসাইড করবে, একটা আইসিইউ বেড হোক, আইসিইউ বেড থাকুক। আর পঞ্চম দাবি, আমাদের কালীগঞ্জ খেলাধুলার জন্য যথেষ্ট স্বনামধন্য। আপনি হয়তো জানবেন কি জানবেন না, জ্যোতির্ময়ী শিকদার, যিনি এশিয়াডে দুটো স্বর্ণপদক পেয়েছিলেন, গোল্ড মেডেল পেয়েছিলেন, সেই জ্যোতির্ময়ী শিকদার আমাদের কালীগঞ্জের মানুষ, আমাদের দেবগ্রামের মানুষ। এরকমভাবেই আমাদের দেবগ্রাম থেকে বহু ভালো ভালো ফুটবলার উঠে এসছে, যারা টাটা ফুটবল একাডেমিতে খেলেছে, যারা বহু বাংলাদেশেও গিয়ে খেলে এসছে, আমাদের মনোজদা। তো এইরকম বড় বড় ফুটবলারকে আমরা দেখেছি কালীগঞ্জের মাঠে খেলতে। সেই খেলা কিন্তু পুরোপুরি আজ বন্ধ। আমাদের এটা পঞ্চম দাবি। আমরা এই দাবির ভিত্তিতে কালীগঞ্জের মানুষের কাছে পৌঁছাচ্ছি, কালীগঞ্জের মানুষের সমর্থনের জন্য। এই যে লড়াই, নির্দল প্রার্থী হিসেবে কোনো আপনার দলীয় সিম্বল নেই, সেখানে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করবেন, এই লড়াইটা কতটা কঠিন মনে করছেন? যে কোনো লড়াই কঠিন, কিন্তু সেই কঠিন লড়াই সহজ তখনই হবে যে আপনার ডিটারমিনেশন কতটা আছে, আপনার কজটা কি। আপনি যদি জানেন যে আপনার কজটা নোবেল কজ, আপনি যে কজ, আপনার কাছে যে কারণ, এই যে লড়াইটা করার কারণটা খুব ইম্পর্ট্যান্ট। লড়াই সহজ না কঠিন সেটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে সেটা ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে আপনি সেই লড়াইটা কেন করছেন। এটা আপনার জীবনের লড়াই, আপনার আদর্শের লড়াই। লড়াইয়ের যে কারণ, সেটা আপনার ডিসাইড করে দেয় সেই লড়াইটা সহজ আপনি কিভাবে নিচ্ছেন। সব লড়াই কঠিন, আবার যদি আপনি ভাবেন এটা আমার পেতেই হবে, সেই লড়াইটাই সহজ হয়ে যায়, কারণ আপনার ডিটারমিনেশন বেড়ে যায়। আমরা ডিটারমাইন্ড। আমি আমার সমস্ত কিছু ছেড়ে আমার একটা উন্নত ভবিষ্যৎ, আমি প্রায় আপনার কি বলবো, আমি যে প্যাকেজ পেতাম, এটা আমি বলছি না, যে প্যাকেজ পেতাম, সেটা আজকের মানুষের অনেক আইটি ইঞ্জিনিয়ারদের স্বপ্ন, ড্রিম। কলকাতার আমি প্রবাবলি হয়তো 1% কেন 0.5% সফটওয়্যার ইঞ্জিনিয়ার কলকাতা থেকে সেটা পায় না। সেটা পেতে গেলে আইদার ব্যাঙ্গালোর, আমি ব্যাঙ্গালোরেই কাজ করতাম, ওয়ার্কিং ফ্রম হোম ছিল। আমি একটা বিশাল ভালো প্যাকেজ ছেড়ে এই জায়গাতে এসেছি একটাই কারণ, আমি কালীগঞ্জের মানুষদের জীবনে কিছু পরিবর্তন আনতে চাই। আমি সুগার মিলটাকে খোলা দেখতে চাই, কারণ ওই সুগার মিলে চিনি খেয়েছি আমি একদিন। আমার মামা ওখানে একজন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি আমাকে নিয়ে গেছিলেন, ওই সুগার মিলের আমি চিনি খেয়েছি। তো
এগুলো, এই দাবিগুলো আমার সাথে জড়িয়ে আছে। তাই এই দাবির জন্য যে কোনো রকম লড়াই করতে আমি প্রস্তুত, আর আমি এনজয় করছি এই লড়াইটা। এবং আমি আশা রাখছি যে কালীগঞ্জের মানুষ তাদের নিজের দাবির জন্য আমার পাশে দাঁড়াবে। বিগত 6-7 মাস ধরে আপনি কাজ করছেন, এমনটাই বলছেন। মানুষের কেমন সাড়া পাচ্ছেন, মানুষ কিভাবে পাশে দাঁড়াচ্ছে? দেখুন, আমরা জিরো থেকে স্টার্ট করেছি, আমি বলবো তো নেগেটিভ থেকে। আপনি জানেন যে আমাদের একটা পলিটিক্যাল পার্টির সাথে কানেকশন ছিল, আমরা একটা পলিটিক্যাল পার্টির হয়ে প্রচার করতাম। তো সেই পলিটিক্যাল পার্টির প্রচুর নেগেটিভ ইমেজ ছিল এই অঞ্চলে। তো সেই নেগেটিভ জায়গা থেকে আজকে আমরা পজিটিভে স্টার্ট করেছি এবং অবিশ্বাস্য কিছু রেজাল্ট আমরা পেয়েছি। এবং এতটাই অবিশ্বাস্য রেজাল্ট যে আজকে দেখবেন কালীগঞ্জের মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে সুগার মিলটা খুলতে হবে। আজকে কালীগঞ্জের মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে যে কাটোয়া বল্লভপাড়া ব্রিজটা হওয়া দরকার। যে ইস্যুগুলো হিমঘরে পাঠানো হয়ে গেছিলো, যে ইস্যুগুলোকে কবর দিয়ে দেওয়া হয়েছিল, সেই ইস্যুগুলো আবার জীবন্ত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো প্রচুর সাড়া আছে এবং সেই সাড়ার জন্যই আমি এই সাহসটা পেয়েছি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার। দেখুন, একটা রিসেন্ট ঘটনা হয়তো আপনি জেনে থাকবেন, রিসেন্ট ঘটনা হয়েছে সেটা হয়তো আপনারা জেনে থাকবেন যে সেই ঘটনাটা ঘটার পর আমি আমার কর্মীদেরকে কিন্তু 3টে অপশন দিয়েছিলাম। অপশন নাম্বার 1 যে আমি ফাইট করব না, অপশন নাম্বার 2 অন্য কোনো পার্টির সিম্বলে ফাইট করি, অপশন নাম্বার 3 হচ্ছে নির্দল ক্যান্ডিডেট হিসেবে। ওভারওয়েলমিংলি আমার প্রায় 1000 কর্মী রয়েছে, 1000-এর বেশি হবে তো কম হবে না এই টোটাল কালীগঞ্জ জুড়ে, যারা আমাকে SIR-এ আন্দোলনে সাহায্য করেছে, এসেছে, হেঁটেছে, প্রতিবাদে হেঁটেছে। তো সেই 1000 কর্মী, তাদেরকে যখন আমি ডেকেছিলাম এই প্রতিবাদগুলো করতে সাধারণ মানুষের জন্য, SIR-এর জন্য, আজকে তারা আমাকে বলেছে দাদা আপনাকে লড়তে হবে, আমি আপনাদের পাশে আছি। তো সেই দাবিকে আমি উপেক্ষা করতে পারিনি। শেষ প্রশ্ন করব, কালীগঞ্জ বিধানসভা আর মানুষের কাছে, এলাকার মানুষের কাছে আপনার কি বার্তা বা কি আবেদন থাকবে? কালীগঞ্জের মানুষের কাছে আমার একটাই বার্তা, আমি আপনাদের মানুষ। এই কালীগঞ্জে খুব বিখ্যাত কিছু রাজনীতিবিদ এসছেন, শঙ্কর দাস ব্যানার্জি, বারেট ল, লিঙ্কন ইন, এই কালীগঞ্জের থেকে একজন রাজনীতিবিদ। আপনারা তাকে কিন্তু যথাযথ সম্মান দেননি, কালীগঞ্জের মানুষদের বলছি। কিন্তু সেই মানুষটা আমার মনে হয় আমাদের কালীগঞ্জের সবথেকে নোবেল, যদি কেউ বলে না সুসন্তান যদি কালীগঞ্জ থেকে একমাত্র কেউ বেরিয়ে থাকে, যদি প্রথম সুসন্তান হয়, সেটা শঙ্কর দাস ব্যানার্জি। তো আমার আব্বা এই শঙ্কর দাস ব্যানার্জির পানিঘাটা হাই স্কুলে নিয়ে গিয়ে ওনার গল্প খুব করতেন আর বলতেন যে শঙ্কর দাস ব্যানার্জির মতো হতে, বারেট ল, লিঙ্কন ইন। আর সে হচ্ছে আমার পলিটিক্যাল ইডিওলগ, আমি তাকে দেখে বড় হয়েছি। আপনাদেরকে বলবো, উন্নতির জন্য ভোট দিন, ক্লিন ক্যারেক্টার, ক্লিন যে আপনার জন্য। দেখুন, বিধানসভার নির্বাচনটা কিন্তু পঞ্চায়েত বা বুথের নির্বাচন নয়। বিধানসভা হচ্ছে আপনার জন্য যে আপনার দরকারকে আর্টিকুলেট করতে পারবে বিধানসভাতে, মানে সঠিকভাবে গুছিয়ে বলতে পারবে, কমিউনিকেট করতে পারবে সারা পশ্চিমবঙ্গে আপনাদের দাবিকে। তা আমার আপনাদের কাছে আবেদন, আমি মনে হয় সারা দেশে এবং বিদেশে আমার কোম্পানিকে বিশালভাবে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করেছি গোরা কাস্টমার, মানে ফরেন কাস্টমার বা হোয়াইট স্কিন কাস্টমারদের কাছে। আমার কোম্পানির প্রোডাক্টকে আমি নিয়ে গেছি, তাদেরকে আমি নিয়ে গেছি এবং রিপ্রেজেন্ট করেছি, মানে প্রতিনিধিত্ব করেছি। আমার মনে হয় আই এম দ্য বেস্ট, আমি সবথেকে ভালো এই মুহূর্তে কালীগঞ্জে আপনাদের কজকে রিপ্রেজেন্ট করা বিধানসভাতে। এর আগে বারবার আপনার সঙ্গে কথা হয়েছে, আপনার সাক্ষাৎকার হয়েছে, আমাদের চ্যানেলে আপনার খবরও হয়েছে। আমরা মিমের নেতা হিসাবে আপনাকে চিনতাম, আপনি নদিয়া জেলার প্রেসিডেন্ট ছিলেন। হঠাৎ করে দল ছেড়ে নির্দলে কেন দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন? একটু সময় নেব কিন্তু এটা উত্তরটা দিতে। দেখুন, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, দেশে বিদেশে চাকরি করেছি, বিভিন্ন কোম্পানিকে রিপ্রেজেন্ট করেছি, কিন্তু বরাবরই আমি আমাদের কালীগঞ্জের জন্য বা পশ্চিমবঙ্গের জন্য কিছু কাজ করতে চাইতাম, সেই জন্যই রাজনীতিতে আসা। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমকে বেছে আনার একমাত্র কারণ হচ্ছে আসাদুদ্দিন ওয়েসি। আপনি জানেন হয়তো যে আসাদুদ্দিন ওয়েসি খুব বিখ্যাত একজন সাংসদ, তিনি সংসদ রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমাদের কালীগঞ্জের কিছু 5 দফা দাবি আছে, যে দাবিগুলো খুব জটিল এবং খুব ক্রিটিক্যাল, যে দাবিগুলো শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের বা বিধায়কের দাবিতে সেগুলো হবে না, সেন্ট্রালের যেখানে ইনভলভমেন্ট দরকার, হস্তক্ষেপ দরকার। তো সেই রকম 2-1টা দাবির ক্ষেত্রে যেই দাবিগুলো এত ক্রিটিক্যাল, এত কঠিন এবং এত জটিল, সেগুলোকে সত্যি কাজ করাতে গেলে আমাদের আসাদুদ্দিন ওয়েসিকে দরকার হতো। যেমন ধরুন কাটোয়া বল্লভপাড়া ব্রিজটা বা সুগার মিলটাকে খোলার ব্যাপারে। তো সেই জন্য আসাদুদ্দিন ওয়েসি সাহেবের, আপনি জানেন, বক্তব্যটা সেন্ট্রাল গভর্নমেন্ট যথেষ্ট গুরুত্ব দেয়, তাই ওইখানে ওনাকে আমাদের দরকার ছিল। কিন্তু আসাদুদ্দিন ওয়েসি একটা অন্য সিদ্ধান্ত নিয়েছেন,
তার পার্টির জন্য যেটা তিনি ভালো ভেবেছেন সেটা তিনি করেছেন, কিন্তু কালীগঞ্জের মানুষের যে অসুবিধাগুলোকে নিয়ে আমি 8 মাস ধরে কাজ করছি সেগুলোকে নিয়ে হাইলাইট করা এবং বিধানসভাতে যাওয়া দরকার, এবং তাই তিনি তার পার্টির যেটা ভালো সেটা করেছেন। আমি কালীগঞ্জের মানুষের জন্য যেটা ভালো বা যেটা ভালো হবে সেটা নিয়ে আমি কাজ করছি। তাই যখন তিনি আমাকে প্রতিনিধিত্ব দিলেন না বা অন্য কাউকে দিলেন, তখন আমার কাছে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোই আমার মনে হলো সবথেকে বেটার অপশন। সেই জন্যই মিম ছেলে নির্দলে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেটাই একমাত্র কারণ। মিম কারা? এই কালীগঞ্জে মিম কারা? কালীগঞ্জে মিম কে? মিম তো আমরাই। আজকে যদি দড়ি একটা কাক সে যদি ময়ূরের পালক পরে নেয়, সে তো আর ময়ূর হয়ে যায় না। ময়ূর ময়ূরই থাকে, কাক কাকই থাকে। মিম কে? মিম আমরাই। কিন্তু আজকে ওয়েসি সাহেবের সিদ্ধান্ত, তার সিদ্ধান্তকে আমি সম্মান করি। তিনি একজন যথেষ্ট প্র্যাগমেটিক বা এবং বিচক্ষণ পলিটিক্যাল দল, কিন্তু আমাকেও আমার কালীগঞ্জের কথা ভাবতে হবে, তাই সেই দাবিকে তুলে নিয়ে যেতে হবে।